শিক্ষার্থী বন্ধুরা চলে এসেছি আমরা। ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে সাউন্ডটা দেখে নিচ্ছি আমি। তৌফিক ওমর নাফিস, আব্দুল্লাহ নাজির, চলে এসেছি আমরা। এস এম নাফিজুল আজিজ, সৈকত দাস, মাকসুদা ইসলাম রিপা, মুমতাহিনা ফারদিন রাবিদ, তৌফিক ওমর নাফিস। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। জ্যোতি সাবাব, মেজবাউল তানিম, এস এম এস নাবিল, সৈকত দাস, সিয়া কিং, বিথি চক্রবর্তী। আমি আইডির নামগুলো কিন্তু বলছি, বুঝছো? ফারদিন রাব্বি, শাহরিয়ার শাওন, শিয়াব ইখতেয়ার, তোমাদের নাম খুব কঠিন গো, সিফাত তারা, নিশাত, জসিম উদ্দিন, শাহরিয়ার শাওন, কামরুন্নেসা কান্তা, তন্ময় ইসলাম, আফিয়া আঞ্জুম, মইনুল মনি, আসি। বন্ধু হ্যাঁ বন্ধু তুমি থাকবা, কেমিস্ট্রি পড়াও দুদিন পর। আমাকে আর পড়াতো, তোমরাই কেমিস্ট্রি পড়াও, ম্যাথের মানুষও কেমিস্ট্রি পড়াও দুদিন পর। ওকে, 100 স্টুডেন্ট পার হয়ে গেছে না, 110-এর মতো স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই তো? দীর্ঘ কয়েকদিন পর বোধ আজকে আমাদের ক্লাসে আগমন। গত বৃহস্পতিবারে ক্লাস করছি আমরা। সবাই জিজ্ঞেস কেমন আছেন ভাই? ভালো আছি ভাইয়া আমি। আজকে মঙ্গলবার ক্লাসে আসলাম। ওকে, তো একটু দেখে নিই কতজন স্টুডেন্ট মোটামুটি ক্লাসে উপস্থিত হলো। 115 জন আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। শাহরিয়ার শাওন না তো ভাই, তোমার নাম বললাম তো ভাই, তোমার নামটা খুব সহজ, আমার নামের মধ্যে তোমার নামটা খুবই সহজ। ওকে, শুরু করছে। তোমরা এখন আর কোনো কমেন্ট করো না। এখন যখন কোনো প্রবলেম হবে সেই প্রবলেমগুলো নিয়ে তোমরা শুধুমাত্র কমেন্ট করবা ভাইয়া, ঠিক আছে? ওকে, হ্যাঁ তৌফিক ওমর, অনেক দিন পর। দেখো, যেটা আমরা গতদিন পড়েছিলাম, গতদিন শুধুমাত্র আমরা পড়েছিলামটা কীভাবে বলো তো, যে অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌলের মধ্যে পার্থক্য, মানে অবস্থান্তর মৌলটা আসলে কি, অবস্থান্তর মৌলটা কি, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আমার বিশ্বাস তোমরা খুব ভালো করে ক্লাসটা বুঝেছো, কারণ গতদিন আমরা শুধু একটাই টপিকস পড়েছিলাম, যে অবস্থান্তর মৌল। ওকে, অবস্থান্তর মৌলগুলো বেশ কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম প্রদর্শন করে। কি কি সেগুলো? একটা হলো তারা রঙিন যৌগ গঠন, অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে। 2 নাম্বার হলো জটিল আয়ন গঠন, তারা জটিল আয়ন তৈরি করতে পারে। অবস্থান্তর মৌলগুলো পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করতে পারে। অবস্থান্তর মৌলগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, আর হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া। ওকে, অবস্থান্তর মৌলগুলো সাধারণত এই পর্যন্ত দেখা যায় তো না? আচ্ছা, নাজমুন্না লিখেছে আমাকে 20 দেন ভাই, একটা ক্লাস শেষই হয়নি, আবার একটা ক্লাস না ভাই। আমি তো এই জন্য একটু পরে শুরু করছি, 8:05 শুরু করছি, তাই না? ওকে, তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? যে অবস্থান্তর মৌলগুলো সাধারণত রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ব। কিছু কিছু বৈশিষ্ট্য যেমন পরিবর্তনশীল জারণ মান বা জটিল আয়ন গঠন, এগুলো পড়তে গেলে কিন্তু ভাই আমাদের সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, এগুলো সম্পর্কে ধারণা লাগবে। তাই আমি তোমাদের প্রথমেই এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা না করে আগে আমি তোমাদের এই সমযোজী বন্ধন
আর সন্নিবেশ বন্ধন নিয়ে একটু কথা বলবো। তোমরা জানো যেদিন প্রথম ক্লাস তোমরা করেছিলে এই অধ্যায়ের উপর, সেদিন আমি লিখে দিয়েছিলাম যে এই অধ্যায়ে তোমাদের দুইটা অংশ আছে। একটা হলো মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, আর একটা হলো রাসায়নিক বন্ধন। তো যদিও আমাদের এখন চলছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, তো এই জিনিসগুলো পড়তে গেলে ভাই আমাদের সমযোজী আর সন্নিবেশ বন্ধন সম্পর্কে ধারণা দরকার। তাই আমি আগে ওটা পড়াবো, তারপর এখানে ফিরে আসব। ওকে, তাহলে আপাতত তোমরা জেনে রাখো যে অবস্থান্তর মৌলগুলো এই 5 রকমের ধর্ম সাধারণত প্রদর্শন করে। এখান থেকে খ নাম্বার প্রশ্ন দিতে পারে, অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে কেন, জটিল যৌগ গঠন করে কেন, এগুলো খ নাম্বারে দিতে পারে। আবার গ নাম্বারে দিতে পারে উদ্দীপক কোনটি রঙিন যৌগ গঠন করে এবং কেন। এমসিকিউ দিতে পারে অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম অনুসারে কোনটি কোনটি নয়। এইভাবে প্রশ্নগুলো ভাইয়া আসতে পারে। ওকে, তাহলে আমরা আজকে এই ধর্মগুলো আলোচনা একটু পরে করব। প্রথমে আমরা সন্নিবেশ, সমযোজী, সাথে আয়নিকটাও আমরা ইচ্ছা করলে করে ফেলতে পারি। এই বৈশিষ্ট্য বন্ধনগুলো আলোচনা করার পর আমরা এখানে ব্যাক করব, নাকি নয়ন, কি বলো? ও আচ্ছা, 5 নাম্বারটা লিখেছিলাম প্রভাবক রূপে ক্রিয়া লিখছিলাম না, দেখো তো 5 নাম্বারটা লেখা ছিল প্রভাবক রূপে ক্রিয়া। প্রভাবক রূপে ক্রিয়া, প্রভাবক রূপে লিখেছিলাম ভাইয়া। 5 নাম্বারটা লিখেছিলাম প্রভাবক রূপে ক্রিয়া। ওকে, তো তোমরা নিশ্চয় জানো যে অক্টেট নিয়ম বা তোমরা অনেকে এটাকে অষ্টক সূত্রও বলে থাকো, যে কোনো একটা পরমাণু এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যেন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, তাই না? তোমরা অষ্টক সূত্রটা কি জানো? যে কোনো একটা পরমাণু এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যেন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়। তো তোমাদের একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি আমি, দেখো। ধরো সোডিয়াম আর ক্লোরিন মিলেই তো সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, তাই না? সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1। ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তো বলা হচ্ছে যে অষ্টক সূত্রটা কোন একটা পরমাণু এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে যেন পরমাণুটা পর্যায় সারণীর যে পর্যায়ে আছে হয় সে পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, অথবা তার পূর্ববর্তী পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। কথার অর্থ বোঝা গেছে কি? এখন তোমরা ভাইয়া আর নিজেদের মধ্যে আলোচনা করো না, বুঝছো? এখন ক্লাসগুলো দেখো, খুব মজা লাগবে। তাহলে কোন একটা পরমাণু এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যেন পরমাণুটা পর্যায় সারণীর যে পর্যায়ে আছে হয় সে পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, অথবা তার পূর্ববর্তী পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। যেমন সোডিয়াম কোন পর্যায়ের মৌল? সোডিয়াম 3য় পর্যায়ের মৌল। তাহলে হয় সোডিয়াম 3য় পর্যায়ের যে নিষ্ক্রিয় গ্যাস আছে কে, আর্গন, তার মতো হবে, অথবা তার আগের মানে কি 2য় পর্যায়ের যে নিষ্ক্রিয় গ্যাস আছে নিয়ন, তার মতো হবে। তো সোডিয়াম যদি আর্গনের মতো হতে চায় তাকে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর যদি নিয়নের মতো হতে চায় একটা ত্যাগ করলেই হবে। আমি আবারও বলছি, কোন একটা পরমাণু এই মোতাসিন, ফুয়াদ, মুশফিক, উজ্জ্বল ভাইয়ের ক্লাস অনেক আগে শেষ হয়েছে, এটা আমি জানি। আন্দাজ একটা গুল মেরে দিলা যে উজ্জ্বল ভাইয়ের ক্লাস শেষ হয়ে খাইতে না খাইতেই ক্লাস হয়ে, উজ্জ্বল ভাইয়ের ক্লাস অনেক আগে, প্রায় 45 মিনিট আগে শেষ হয়ে গেছে। ওকে, তো বলা হচ্ছে এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হবে যেন পর্যায় সারণীর যে পর্যায়ে আছে, অর্থাৎ সোডিয়াম কোন পর্যায়ে আছে? 3য় পর্যায়ে। 3য় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? আর্গন। তাহলে হয় আর্গনের মতো হবে, অথবা তার আগের মানে 2য় পর্যায়ের কি আছে? নিয়ন, অথবা নিয়নের মতো হবে। কোনটা হওয়া সহজ? আর্গনের মতো যদি সোডিয়াম হতে যায় তাকে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিন্তু নিয়নের মতো হতে গেলে একটা ত্যাগ করলেই হবে, কারণ একটা ত্যাগ করলেই সে নিয়ন হয়ে যাবে, তাই সোডিয়াম একটা ত্যাগ করে। এবার আসে ক্লোরিন কোন পর্যায়ের? 3য় পর্যায়ের। তাহলে 3য় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হতে গেলে কি করতে হবে? একটা গ্রহণ করলেই হয়ে যাবে, তাহলে 18 হয়ে গেল।
আর্গন। আর পূর্ববর্তী পর্দার মতো হতে গেলে কয়টা করতে হবে? 7টা ত্যাগ করতে হবে। 7টা ত্যাগ করা সহজ না একটা গ্রহণ করা সহজ? অবশ্যই একটা গ্রহণ করা সহজ, তাই ক্লোরাইড একটা গ্রহণ করে এখানে 3p6 হয়ে যায়। তাহলে এও নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল, এও নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল। ওই একটা ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করলো। তোমরা তো নিশ্চয়ই জানো ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ সেটাকে কি বলি আমরা? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এই যে নিয়মটা বললাম আমি, যে এমনভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যেন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, এই নিয়মটার নাম হচ্ছে অষ্টক নিয়ম বা অক্টেট নিয়ম বা যোজনী ইলেকট্রন তত্ত্ব। আর এই যে বন্ধনটা, এই বন্ধনটার নাম হলো আয়নিক বন্ধন। আমার বিশ্বাস আয়নিক বন্ধন গঠনের এই নিয়ম এবং আয়নিক বন্ধন কিভাবে গঠন হয় এইটা তোমরা বুঝতে পেরেছ। তোমরা প্লিজ আমাকে একটু বলো তো যে বুঝতে কি? সৌরভ চৌধুরী এতক্ষণ পরে এসে বলছো ভাইয়া কেমন আছেন, প্লিজ একটু বলো তো এই আয়নিক বন্ধন গঠন এবং এই অক্টেট নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা? প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝেছি বা বুঝি নাই। নাফিস সাদিক লিখেছো বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। নাজদিন জামান তিথি ক্লিয়ার ভাইয়া। মাকসুদা ইসলাম রিপা বুঝেছি ভাইয়া। তানিম আহমেদ ক্লিয়ার। জসিমউদ্দিন ক্লিয়ার। নিশাত সানজিদা ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। তৌফিক অমর নাফিস ক্লিয়ার। শফিউল্লাহ ক্লিয়ার। এটা খুব সহজ। তো মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, আমেনা ক্লিয়ার লিখেছ যে এই অক্টেট নিয়মটা আয়নিক বন্ধন ব্যাখ্যায় বেশ ফলপ্রসূ হলেও সমযোজী বন্ধন ব্যাখ্যায় কিন্তু এটা তেমন গ্রহণযোগ্য না। অক্টেট নিয়মটা আয়নিক বন্ধন ব্যাখ্যায় বেশ ফলপ্রসূ হলেও সমযোজী বন্ধন ব্যাখ্যায় কিন্তু ভাইয়া তেমন গ্রহণযোগ্য না। তার প্রমাণ কি জানো ভাইয়া? এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, খেয়াল করো ফসফরাসের সাথে 5টা ক্লোরিন শেয়ার করে তো ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। জানো একটা করে সমযোজী বন্ধন করতে গেলে কয়টা করে ইলেকট্রন লাগে? 2টি ইলেকট্রন। একটা করে সমযোজী বন্ধন করতে গেলে 2টা ইলেকট্রন লাগে। তো ফসফরাসের চারিদিকে মোট কয়টা বন্ধন আছে? 5টা। এই যে ফসফরাসের সাথে 5টা ক্লোরিন যুক্ত হয়ে 5টা বন্ধন তৈরি হলো, তাহলে ইলেকট্রন কয়টা লাগলো? 10টা। তাহলে দেখছো অষ্টক নিয়মটা কি ছিল? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, অর্থাৎ বস্তু স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হবে, অথচ ফসফরাসের চারিদিকে ইলেকট্রন আছে 10টা। অক্টেট নিয়ম মানলো না। সালফার হেক্সাফ্লোরাইড, সালফারের চারিদিকে 12টা ইলেকট্রন আছে, কারণ 6টা বন্ধন, একটা বন্ধন করতে গেলে 2টা ইলেকট্রন লাগে, তাহলে 12টা ইলেকট্রন। আবার বোরন ট্রাইফ্লোরাইড, এখানে বোরনের চারিদিকে কয়টা ইলেকট্রন আছে? বন্ধন আছে 3টা, তাহলে ইলেকট্রন কয়টা? 6টা। অক্টেট নিয়ম মানলো? 8টার থেকে কম হলো, 8টার থেকে বেশি, 8টার থেকে বেশি। তার মানে এই অক্টেট নিয়ম বা যোজনী ইলেকট্রন তত্ত্ব এটা আয়নিক বন্ধন ব্যাখ্যায় বেশ ফলপ্রসূ হলেও সমযোজী বন্ধন ব্যাখ্যায় এটা তেমন গ্রহণযোগ্য না। আচ্ছা, এখানে লিখেছো আফরিন কি বাবলি লিখেছো ভাইয়া ব্লার, এটা হচ্ছে তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া। আমি 2টা আলাদা ফোনে দেখছি, 2টা আলাদা নেটওয়ার্কে দেখছি। আমি তোমাদের রেকর্ড হচ্ছে 4Gতে আর আমি দেখছি ওয়াইফাই। ওকে ওকে নাফিস অষ্টক সংকোচন সম্প্রসারণ একটু পরে বলবো ভাইয়া। তাহলে তোমরা নিশ্চয়ই কথাটুকু বুঝতে পেরেছো যে অক্টেট নিয়মটা বা অষ্টক সূত্রটা বা যোজনী ইলেকট্রন তত্ত্বটা আয়নিক বন্ধন ব্যাখ্যায় বেশ ফলপ্রসূ হলেও সমযোজী বন্ধন ব্যাখ্যায় কিন্তু এটা তেমন গ্রহণযোগ্য না। সমযোজী বন্ধন ব্যাখ্যায় যেই নিয়মটা ভাইয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেইটা হলো 2-এর নিয়ম। 2-এর নিয়ম। আবার মনে করো না এই 2 কোনো বিজ্ঞানীর নাম, এই 2 হলো কিন্তু 1 আর 1 2, সেই 2 এটা, ঠিক আছে? কারণ বিজ্ঞানীদের যত অদ্ভুত অদ্ভুত নাম হয় কেউ মনে করতেই পারো যে 2 বোধহয় কোনো বিজ্ঞানীর নাম। 2 ভাই কোনো বিজ্ঞানীর নাম না, এইটা হলো 1 আর 1 2, সেই 2 সমযোজী বন্ধন ব্যাখ্যায়। তাহলে সমযোজী বন্ধন ব্যাখ্যায় কোন নিয়মটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বললাম ভাই আমরা? 2-এর নিয়ম। নিয়মটা কি শোনো, খুব চমৎকার একটা নিয়ম।
যেটা এর আগের ক্লাসে একটু তোমাদের হালকা আমি বলেছি, সেইটা হচ্ছে একটা মেয়ের বাবার খুব ইচ্ছা, গত ক্লাসে বলেছি এটা, আমি খেয়াল করো, সে তার মেয়েকে একটা ফ্যামিলিতে বিয়ে দিবেন। তো ওই ফ্যামিলিতে দুইটা ছেলে আছে, এ এবং বি। দুইটা ছেলের মধ্যে এর অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে বিবাহিত, মানে জোরবদ্ধ। বিয়ের খুব টাকা পয়সা নাই, খুব নাই মানে নাই, নিজেই খাইতে পারে না, বউকে কি খাওয়াবে। তো বিয়ের টাকা পয়সা নাই, কিন্তু সে বিজোর। মেয়ের বাবার খুব ইচ্ছে সে তার মেয়েকে ওই পরিবারে বিয়ে দিবেন। তাহলে কাকে দিয়ে বিয়ে দিবেন? স্বাভাবিক বিয়ের সঙ্গে, কারণ বিজে বিজোর। তাহলে এই যে বিয়ে একটা বিজোর আরেকটা বিজোরের সাথে যুক্ত একটা জোর গঠন করলো। এই ধরনের বন্ধনকে বলি আমরা সমযোজী বন্ধন, আর এই নিয়মটাকে বলি আমরা দুইয়ের নিয়ম। অর্থাৎ একটা ছেলের পরিবার একটা ছেলের সরবরাহ করলো, মেয়ের পরিবার একটা মেয়ের সরবরাহ করলো, করে একটা জোর তৈরি হলো, এবং এই জোরটা কি হলো? উভয় পরিবারই সমানভাবে শেয়ার করলো। কারণ যদি গত ক্লাসে বলেছি, বিয়ের পর কিন্তু ছেলের পরিবারটা মেয়েটাকে নিজের মেয়েই মনে করে, আবার মেয়ের পরিবার কিন্তু ছেলেটাকে ভাই নিজের ছেলেই মনে করে। অর্থাৎ ছেলেটাও দুই পরিবার ভাগ হয়ে গেল, মেয়েটাও দুই পরিবার ভাগ হয়ে গেল। এই যে নিয়ম, এই নিয়মটাকেই বলি ভাই আমরা দুইয়ের নিয়ম। এখন আমরা পরমাণুর ক্ষেত্রে ব্যাপারটা চলে আসি। আচ্ছা, বিজোড় তো 3 ও 5 হয়, তাহলে তিনটা বিয়ে, হ্যাঁ তিনটাই বিয়ে। ওকে, তাহলে দেখো ভাই আমি পুরোটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝবা তোমরা। এখন কথা হচ্ছে দুয়ের নিয়মটা কত চমৎকার একটা নিয়ম। দেখো যে ওই পরিবারে কয়টা ছেলে আছে এসব আমার দেখে কি লাভ আছে নয়ন? কি দেখতে হবে? কয়টা বিজোড় আছে। শুধুমাত্র ওই বিজোড় ছেলেগুলাই কি হবে বলো দেখি? জোরবদ্ধ হতে পারবে। তবে মেয়েটাকেও কিন্তু বিজোড় থাকতে হবে। আবার ছেলেটা বিজোড়, জোর নিয়ে আসতে হবে না, মেয়েটাকেও বিজোড় থাকতে হবে। যেমন খেয়াল করে একটু, তার মানে কোন একটা পরমাণুর বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইটা দেখে আমাদের লাভ নাই, দেখতে হবে কয়টা বিজোড় ইলেকট্রন আছে। কারণ বিজোড় ইলেকট্রনগুলোই, কাকলি লিখেছে অন্য পরিবার বিয়ে দিলেই হয় না, এখানে শর্ত হচ্ছে মেয়ের বাবার যে ইচ্ছে সে তার মেয়েকে ওই ফ্যামিলিটাই বিয়ে দিবেন। তো আমার তাহলে কি বললাম, একটা পরমাণুর বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইটা দেখে আমার লাভ নাই, দেখতে হবে কয়টা বিজোড় আছে। কারণ বিজোড় ইলেকট্রনগুলোই শুধুমাত্র বন্ধনে আবদ্ধ হতে পারবে। কথা ক্লিয়ার না? কথায় কোনো ভেজাল আছে? যে কোন একটা পরমাণুর বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইসব দেখে লাভ নাই, কয়টা বিজোড় আছে সেটাই শুধু দেখতে হবে। কারণ এই বিজোড় ইলেকট্রনগুলোই শুধুমাত্র কি করতে পারবে? বন্ধনে আবদ্ধ হতে পারবে। খেয়াল করে দেখো একটু ব্যাপারটা কেমন। নাইট্রোজেন 7, ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে খেয়াল করো ভাইয়া, এইটা মনে করো ভাইয়া নাইট্রোজেনের নিউক্লিয়াস, এইটা হলো নাইট্রোজেনের বহিস্থ স্তর। নাইট্রোজেনের বহিস্থ স্তরে নয়ন, নাইট্রোজেনের বহিস্থ স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। খেয়াল করো ভাইয়া, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন আমরা মূল জায়গায় চলে এসেছি। নাইট্রোজেনের বহিস্থ স্তরে নাইট্রোজেনের বহিস্থ স্তরে মোট 5টা ইলেকট্রন আছে। তো এই 5টা ইলেকট্রন কি বন্ধন অংশ নিবে? নিবে না, কারণ তার মধ্যে 2টা ইলেকট্রন জোরবদ্ধ আর বাকি 3টা ইলেকট্রন আছে বিজোড়। আমরা কি বলেছি? শুধুমাত্র বিজোড় ইলেকট্রনগুলোই বন্ধন অংশ নিবে। তাহলে এই বহিস্থ স্তর, এইটা হলো জোরবদ্ধ ইলেকট্রন, আর বাকি 3টা হচ্ছে বিজোড়। এই একটা বিজোড়, এই একটা বিজোড়, এই একটা বিজোড়। এবার মনে করো ধরে নাও অ্যামোনিয়া তৈরি করবো আমরা, হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন, তাহলে 1s1। তাহলে কি হবে? এই হাইড্রোজেনের একটা বিজোড় আর এর একটা বিজোড় মিলে একটা জোড় তৈরি করবে। এই হয়ে গেল ওর একটা বিজোড়, আর নীল কালার দিয়ে দেখালাম হাইড্রোজেনের বিজোড় হয়ে গেল। তারপর এই একটা বিজোড় আর কার? হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন। এগুলা কিন্তু হাইড্রোজেন, বুঝছো? আর এটা হলো নাইট্রোজেন, তাহলে আরেকটা বিজোড়। তাহলে এই একটা জোড় হয়ে গেল। আবার কি হলো? ওর একটা বিজোড় আর হাইড্রোজেনের একটা বিজোড়, এই মিলে হলো আর একটা জোড়। এই হয়ে গেল আমাদের অ্যামোনিয়া। তাই তোমরা লক্ষ্য করলে দেখবা অ্যামোনিয়া লেখার পর এই যে দুটা ফোঁটা দেওয়া থাকে, কিন্তু এই দুটা ফোঁটা দেওয়া মানে বোঝো
এই দুটা ফোঁটা দেওয়া মানে হচ্ছে নাইট্রোজেনের বহিস্থ স্তরে আরো এক জোড়া ইলেকট্রন ছিল, কিন্তু বেচারা জোরবদ্ধ থাকার কারণে সে বন্ধনে অংশ নিতে পারে নাই। তাই এই ইলেকট্রন জোড়াকে আমরা কি বলি? নিঃসঙ্গ জোড়, বা আর কি নাম বলি আমরা? মুক্ত জোড় ইলেকট্রন, বা ইংলিশে বলি আমরা লন পেয়ার ইলেকট্রন। কি কথা বুঝতে পেরেছো? এই যে অ্যামোনিয়ার, তাই দেখবা তোমরা অ্যামোনিয়া লেখার পর দুটা ডট দেওয়া থাকে, কারণ এটা দ্বারা বোঝানো হচ্ছে নাইট্রোজেনের বহিস্থ স্তরে আরো এক জোড়া ইলেকট্রন ছিল, কিন্তু তারা জোরবদ্ধ অবস্থায় থাকার কারণে সমযোজী বন্ধন আবদ্ধ হতে পারল না। তাই এই ইলেকট্রন জোড়াকে বলা হয় নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। রাসায়নিক বন্ধন অংশে যখন আমরা যাব, তোমরা যে কোনো অণুর দিকে তাকাই বলে দিতে পারবা যে তার মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে। একটা টেকনিক আছে, ওই অণুর দিকে তাকালে তোমরা বুঝতে পারবা যে মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন অণুর কয়টা আছে। আচ্ছা, আব্দুল আল গালিব লিখেছে কয় পেজ ফাঁকা রাখবো? কোনো পেজ ফাঁকা রাখতে হবে না, সিরিয়ালি লিখো তাহলেই হবে। ওকে, আচ্ছা, এই আমরা দেখলাম এই জিনিসটা, তাই না? তো এইবার কথা হচ্ছে, তাই তোমরা দেখবা অক্সিজেন, আমি আরেকটা ইলেকট্রন বিন্যাস লিখছি ভাইয়া, অক্সিজেন 8, অক্সিজেন 8, 1s2 2s2 2px2 2py1 2pz1। খেয়াল করে দেখো তোমরা যে অক্সিজেনের বহিস্থ স্তরে মোট ইলেকট্রন কিন্তু 6টা। অক্সিজেনের বহিস্থ স্তরে মোট ইলেকট্রন 6টা, কিন্তু তার মধ্যে বিজুর আছে কয়টা ভাই বলো তো? 2টা। ওই 2টা বিজুর মিলে 2টা হাইড্রোজেনের সাথে এইভাবে যুক্ত হয়ে পানি তৈরি করে। আর তাই তোমরা দেখবা পানি লিখে এখানে 2 জোড়া ফোঁটা দেওয়া থাকে। এই 2 জোড়া ফোঁটা দেওয়া মানে কি? মানে ওর বহিস্থ স্তরে আরো 2 জোড়া ইলেকট্রন আছে, কিন্তু তারা জোরবদ্ধ থাকার কারণে বন্ধন অংশ নেয় নাই। তাই এই জোরবদ্ধ ইলেকট্রনগুলোকে বলি আমরা মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, বা ইংলিশে বলি লন পেয়ার ইলেকট্রন। অর্থাৎ অ্যামোনিয়াতে লন পেয়ার ইলেকট্রন আছে একটা, মানে এক জোড়া, আর পানিতে আছে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমার বিশ্বাস তোমরা এইটুকু বুঝতে পেরেছ, তাই তো? ও ভাই, 2টা ইলেকট্রন থাকা কেন নিঃসঙ্গ? কারণ হলো 2টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নিঃসঙ্গ এই জন্য যে ধরো তোমরা যে 2 ভাই থাকো, তাই বলে কি তুমি নিঃসঙ্গ নয়? 2টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নিঃসঙ্গ এই কারণে যে ওই 2টা ইলেকট্রন তো ওই পরমাণুর ইলেকট্রন, নতুন কারোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা তো হলো না ভাই, এই কারণে। ওকে, 2টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নিঃসঙ্গ এই জন্য ভাই যে ওই 2টা ইলেকট্রন তো ওই পরমাণুরই, নতুন কারোর সাথে তো ভাই যুক্ত হতে পারলো না, এই কারণে। তবে যদি আছে না, ধরো অনেক জোরবদ্ধ মানুষ আছে, আমাদের মডেল তারকাগুলাকে দেখবা তোমরা যে তারা কিন্তু প্রতিদিন নতুন নতুন বন্ধনে আবদ্ধ হতে পারে, কারণ তারা জোর ভাঙতে পারে, তাই না? এই কয়েকদিন আগে দেখলাম মিথিলা তাওসানের মতো জুটিও ভেঙে গেল। এবং মজার ব্যাপার হলো, একটা জোড়া যদি ভেঙে যায় তাহলে কয়টা বন্ধন উপযোগী মানুষ তৈরি হয়? কি নয়ন? 2টা। একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে 2টা বন্ধন উপযোগী কিন্তু মানুষ তৈরি হয়। ধরো তাহসান আর মিথিল একটা জোর ছিল, ভেঙে গেল, এবার তাহসানকে একজনকে বিয়ে করতে পারবে, মিথিল একজনকে বিয়ে করতে পারবে। একটা জোর যদি ভেঙে যায় তাহলে 2টা বন্ধন উপযোগী মানুষ তৈরি হয়। জোর তো আর সবাই ভাঙতে পারে না রে ভাই, সবাই তো আর মডেল তারকা না, সবাই তো আর মিথিলা তাহসান না। অনেকেই আছে যারা জোর ভাঙতে পারে না। যারা জোর ভাঙতে পারে না তাদের জন্য নতুন নতুন বন্ধন আবদ্ধ হওয়া সম্ভব না। যারা জোর ভাঙতে পারে তাদের পক্ষেই শুধুমাত্র নতুন নতুন বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব। যেমন খেয়াল করো, নাইট্রোজেন বেচারা যতই তুমি অত্যাচার করো না কেন, যতই এক্সাইটেড করো না কেন, এই জোরটা আর ভাঙবে না, কারণ তার যাওয়ার কোনো জায়গা নাই। তুমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছো, মেয়েটার বাবা মার অমতে বিয়ে করে নিয়ে আসার পর তুমি মেয়েটার উপর চরম অত্যাচার শুরু করলা, কোনো লাভ নাই, মেয়েটা তোমাকে ছেড়ে যাবে না, কারণ মেয়েটার তো যাওয়ার কোনো জায়গা নেই ভাই। যদি মেয়েটার মামা খালু এগুলো থাকলো, সামান্য একটু অত্যাচার করলেই সে তোমাকে ছেড়ে চলে যেত। যেমন বেচারা নাইট্রোজেনের যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু ফসফরাস 15, নিয়ন এইটুকু আর লিখলাম না, 3s2 3px1 3py1 3pz1। খেয়াল করো ভাই,
ভাইয়া হাইড্রোজেন নাইট্রোজেন দুটোতেই প্লাস কেন হলো? কই ভাই দুটোতেই প্লাস দিলাম? আমি ওটা নিউক্লিয়াস বোকা। ওই প্লাস মানে তো এটা আমি পরমাণুর প্লাস লিখিনি ভাই, ওটা বুঝাইছি নিউক্লিয়াস, এটা বহিস্থ স্তর। ফারজানা ইয়াসমিন বুঝতে পারছো ভাই, ওটা বহিস্থ স্তর, ওটা নিউক্লিয়াস দিয়েছি আমি। ওকে আচ্ছা, প্লিজ প্লিজ দেখো ভাইয়া, ফসফরাস তো দেখো নাইট্রোজেনের শুধুমাত্র 3টা বিজুরি সম্ভব ভাই, বুঝছো? তাই নাইট্রোজেন দেখো অ্যামোনিয়ার সাথে যুক্ত হলো, আবার নাইট্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। ফসফরাসও 3টা বিজুর আছে, 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। নাইট্রোজেন বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নাইট্রোজেন কি ভাই পেন্টাক্লোরাইড গঠন করতে পারবে? নাইট্রোজেনের বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নাইট্রোজেন কি ভাই পেন্টাক্লোরাইড গঠন করতে পারবে? পারবে না। কারণ ওই যে বললাম সবাই তো মডেল তারকা না, এই জোর তো সবাই ভাঙতে পারে না। কিন্তু ফসফরাসকে যদি তুমি সামান্য একটু এক্সাইটেড করো, পরমাণুর উপর স্টার চিহ্ন থাকলে বুঝে ওটাকে কি করা হয়েছে, উত্তেজিত করা হয়েছে, এক্সাইটেড করা হয়েছে। তাহলে কি হবে ভাই জানো? এই যে 3s এর জোর ইলেকট্রনটা ছিল না, এটা ভেঙে যাবে। ভেঙে কি করবে? নাইট্রোজেনের উপর যতই অত্যাচার করো না কেন কোনো লাভ নাই, নাইট্রোজেন তোমাকে ছেড়ে যাবে না, এই জোরটা ভাঙবে না। আর ফসফরাস একটু এক্সাইটেড যদি করো, কারণ ফসফরাস বলছে তুমি একটু এক্সাইটেড করো, তোমার থাকার কি দরকার? আমার মামার বাড়ি তো পড়ে আছে, পুরো মামার বাড়ি ফাঁকা। মামার বাড়ি মানে বোঝনি ভাইয়া? নাইট্রোজেন 3য় পর্যায়ের মৌল। মনে করে দেখ একটু, 3য় পর্যায়ে কোন কোন অরবিটাল আছে? এস পি ডি। আর নাইট্রোজেন 2য় পর্যায়ের মৌল। 2য় পর্যায়ে শুধুমাত্র 2টা অরবিটাল আছে, একটা হলো এস আর একটা হলো পি। তাই ফসফরাসের ক্ষেত্রে যদি তুমি একটু এক্সাইটেড করো, তাহলে 3s এ যে 2 ছিল ইলেকট্রন ভেঙে 3d তে চলে যাবে। কারণ বাস্তবে তো 3d সম্ভব, কারণ এটা 3য় পর্যায়ের মৌল। তখন কয়টা বিজুর তৈরি হলো? 5টা বিজুর তৈরি হলো। তাই ফসফরাস পেনটাও গঠন করতে পারে। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম সমযোজী বন্ধন আবদ্ধ হতে গেলে পরমাণুকে অবশ্যই বিজুর ইলেকট্রন ক্রিয়েট করতেই হবে। যে কটা বিজুর ইলেকট্রন থাকবে শুধুমাত্র সে কটা ইলেকট্রনই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে এর 5টা বিজুর ইলেকট্রন এর 5টা বিজুরের সাথে যুক্ত হয়ে জোড় গঠন করলো এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হলো। এই নিয়মটাকেই বলি আমরা 2 এর নিয়ম, আর এই বন্ধনটাকেই বলি আমরা সমযোজী বন্ধন। তোমরা আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারলা কিনা? তো পরীক্ষায় কোশ্চিন দেয় ভাই জানো, এই কোশ্চিন অনেকবার এসছে তোমাদের কনসেপ্ট বুকে আছে। আমি আজকে দাগাই দিব, তোমরা দাঁড়াও, শেষে যাওয়ার সময় দাগাই দেবো কি কি পড়লাম, কোথায় কোথায় আছে। এই কোশ্চেন অনেকবার এসছে যে নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে, নাইট্রোজেন গঠন করে না কেন? অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও সালফার হেক্সাফ্লোরাইড গঠন করে, কিন্তু অক্সিজেন গঠন করতে পারে না কেন? কারণ অক্সিজেন 2য় পর্যায়ের মৌল, অক্সিজেনের কোনো ফাঁকা অরবিটাল নাই যে সে 6টা বিজুর ইলেকট্রন ক্রিয়েট করবে, বাট সালফার সেটা পারে। ফসফরাস 3য় পর্যায়ের মৌল, সে 5টা বিজুর ইলেকট্রন ক্রিয়েট করতে পারে, বাট নাইট্রোজেন 2য় পর্যায়ের মৌল, 2য় পর্যায়ে কোনো ফাঁকা অরবিটাল নাই যে নাইট্রোজেন আরো বিজুর ইলেকট্রন ক্রিয়েট করবে। তাই নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে, বাট নাইট্রোজেন পারে না। তোমরা আমার এই কথাটা বুঝতে পেরেছো কিনা বলো? দুইজনই মানুষ, কেউ একাধিক বিয়ে করে, কেউ একটাও বিয়ে করতে পারে না, কেন? ওই একই কারণ। একটু প্লিজ বলো তোমরা এটা বুঝতে পারলা কিনা ভাই? আচ্ছা, আব্দুল আহাদ বলেছে ভাই আরেকবার বলেন। তোমাদের বলেছি ভাই উল্লেখ করে বলতে হবে, যে জিনিসটা বলেন। এতক্ষণ ধরে যতগুলা কথা বলে আসলাম, আমি কোনটা আরেকবার বলবো কি করে বুঝবো ভাইয়া বলো তো? আচ্ছা, যারা নেট প্রবলেমের জন্য বোঝনি ভাই, তারা পরে এটা বুঝে নিও, পরে টেনে টেনে বুঝে নিও ভাই, কারণ খুব সহজ জিনিস। যে নাইট্রোজেন 2য় পর্যায়ের মৌল, এর মাত্র 2টা অরবিটাল আছে এস আর পি। তাই যতই উত্তপ্ত করো না কেন, এক্সাইটেড করো না কেন, উত্তেজিত করো না কেন, এস এই জোড়া ইলেকট্রন কোথায় যাবে? ভেঙে বিজুর তৈরি করবে, যাওয়ার তো কোনো জায়গা নাই। কিন্তু ফসফরাস 3য় পর্যায়ে, ও ভাইয়া উত্তেজিত, ধরো যৌগ গঠন করার সময় দেখুন তাপ দিলা, চাপ দিলে এইভাবে উত্তেজিত করা হয় ভাইয়া।
আর ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, তাই একটু উত্তেজিত করলেই 3s অরবিটাল থেকে ইলেকট্রন 3d অরবিটালে চলে যেতে পারবে, কারণ ডি অরবিটালটা পুরোই ফাঁকা আছে। ফলে কয়টি ইলেকট্রন থাকবে বিজোড়? তাহলে 5টা। কিন্তু নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল হয়, তার কোনো ফাঁকা অরবিটাল নাই। স্বাগত যাদের ভাইয়া, তাদের ফাঁকা অরবিটাল থাকলে উত্তেজিত হয় না? উত্তেজিত তুমি যে কাউকে করতে পারো, কিন্তু ফাঁকা অরবিটাল না থাকলে তো জোর ভেঙে ওইটাতে যেতে পারবে না। আর সেকেন্ড অধ্যায়টা বাবলি, হ্যাঁ ভাইয়া একটু কমপ্লিট করে নিও ভাই, তাহলেই হবে। না NCl3 তো হবে, এটা হবে না কেন? কে বললো? মাসুদ রানা, এটা তো হবে ভাই, এটা হবে না তোমাকে বলিনি তো। উত্তেজিত সব মৌলদের কি করা যায়? হ্যাঁ সিয়া কিং, থ্যাংক ইউ, খুব সুন্দর বুঝেছে ভাইয়া, যে সমযোজী বন্ধন গঠনের জন্য বিজোড় ইলেকট্রন দরকার। সেই বিজোড় কিভাবে হতে পারে? নর্মাল থাকলে তো নর্মাল হবে, আবার উত্তেজিত করে যদি বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারি আমরা, তাহলে ওই কটা ইলেকট্রনে বন্ধনে আবদ্ধ হতে পারবে। থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো ভাই? আচ্ছা স্বাগত, জি ভাই বুঝতে পেরেছি, খুব ইজি। আমি আরেকবার হাইলাইট করছি ভাই, দেখো যে নাইট্রোজেনের বস্তু স্তরেও 3টা ইলেকট্রন আছে, ফসফরাসের বস্তু স্তরেও নরমালি 3টা ইলেকট্রন ছিল, তাই না? এরকম এই যে, তাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করতে পারে, ফসফরাসও ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। কিন্তু ফসফরাস দ্বারা পেন্টাক্লোরাইড গঠন করা সম্ভব হলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। কেন পারে না? কারণ নাইট্রোজেনের এই 3টার বেশি বিজোড় ইলেকট্রন হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ নাইট্রোজেন হলো একটা দ্বিতীয় পর্যায়ের মৌল। তুমি যত এটাকে উত্তেজিত করো না কেন, এই জোর ভেঙে যে যাবে কোন জায়গায় যাবে? দেখো যে কোনো ফাঁকা অরবিটাল আছে, ফলে 3টার বেশি বিজোড় আসলে নাইট্রোজেনের সম্ভব না। কিন্তু ফসফরাসের যদি উত্তপ্ত করো, ফসফরাসের তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ে তো 3টা অরবিটাল আছে, s p আর d, এই ডি অরবিটালটা পুরাই ফাঁকা পড়ে আছে। ফলে এই এস থেকে একটি ইলেকট্রন ডিতে চলে গেলে মোট কয়টা বিজোড় হলো? 5টা বিজোড় হলো। তাই ফসফরাস পেন্টা গঠন করতে পারে, নাইট্রোজেন পারে না। রুমে একটু ঠান্ডা মাথায় পড়বা, আজকে তোমাদেরকে দাগাই দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবা। বুঝছো ভাইয়া? বুঝতে পারবা, এটা নিয়ে টেনশন নাই। এইবার কথা হচ্ছে, খেয়াল করো ভাইয়া, ধরো নিউ মার্কেট থেকে সাহেব বাজার রিক্সা ভাড়া 10 টাকা। ধরো নিউ মার্কেট থেকে সাহেব বাজার রিক্সা ভাড়া 10 টাকা। তোমরা দুই বন্ধু এ এবং বি 5 টাকা দিলা, এ 5 টাকা দিল, দিয়ে এই 10 টাকা পূরণ করে তোমরা রিক্সায় গেলা। তোমরা যে বন্ধন তৈরি করে রিক্সায় গেলা, এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন, তাই তো? যে নিউ মার্কেট থেকে সাহেব বাজার রিক্সা ভাড়া হলো 10 টাকা, সাহেব বাজারের রিক্সা ভাড়া হলো ভাই 10 টাকা। তো এ দিল 5 টাকা, বি দিল 5 টাকা, 5 আর 5 মিলে 10 টাকা দিয়ে তার রিক্সায় করে প্রতিদিন যায়। এটা সমযোজী বন্ধন। এইবার বি হঠাৎ করে এ কে বলছে, আচ্ছা এ, আমি যদি তোমার সাথে রিক্সায় চড়ে না যাই, তবু তো রিক্সাওয়ালা 10 টাকায় ভাড়া নিবে, তাই না? তো এ বললো হ্যাঁ ঠিকই আছে, রিক্সাওয়ালা 10 টাকায় নিবে। বলে তাহলে কাল থেকে তোমার সাথে আমার যাবো না ভাই, তুমি একাই রিক্সায় যেও। তো পরের দিন থেকে এ একাই রিক্সায় চড়ে যায় 10 টাকা ভাড়া দিয়েই। তো একদিন হঠাৎ বি এ কে বলছে যে ভাই, তুমি একা গেলেও তো তোমার 10 টাকায় লাগছে, আমি তোমার সাথে যদি রিক্সায় চড়ে যাই তাও তো তোমাকে 10 টাকায় ভাড়া লাগবে, আমি তোমার সঙ্গে প্রতিদিন একটু রিক্সায় চড়ে যাই। এটা হলো সন্নিবেশ বন্ধন। একজনই রিক্সা ভাড়া দিবে, কিন্তু দুইজনই রিক্সাটা শেয়ার করে যাবে, এই ধরনের বন্ধনকে বলি আমরা সন্নিবেশ বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করতে গেলে কি হলো, যে দুটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠন হবে, সেই দুটা পরমাণু একটা একটা করে ইলেকট্রন যদি দেয়, দেওয়ার কারণে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, আর এই ইলেকট্রন জোড়টা কি করলো, উভয় পরমাণু সমানভাবে শেয়ার করলো, এই ধরনের বন্ধন হচ্ছে ভাই সমযোজী বন্ধন। আর যদি এই বন্ধন জোড়া ইলেকট্রনটা একটা পরমাণু শেয়ার করে, এই বন্ধন জোড়া ইলেকট্রনটা যদি একটা পরমাণু শেয়ার করে, কিন্তু আরেকটা পরমাণু ইলেকট্রন শেয়ার মানে না দিয়ে একটা পরমাণু ইলেকট্রন সরবরাহ করে, আরেকটা পরমাণু
ইলেকট্রন সরবরাহ না করে শুধু তার সাথে গিয়ে শেয়ার করে, এই ধরনের বন্ধনকে বলি আমরা সন্নিবেশ বন্ধন। যেমন খেয়াল করো ভাইয়া, হাইড্রোজেন প্লাস এর কি কোনো ইলেকট্রন আছে কি নয়ন? হাইড্রোজেন প্লাসের কি কোনো ইলেকট্রন আছে? কিন্তু এরও তো শখ হয়েছে যে আমি একটু রিক্সায় চড়ে যাই, মানে আমি একটু সমযোজী বন্ধন তৈরি করি। এ তখন নাইট্রোজেনকে এসে বলতেছে, ভাই তোমার তো এক জোড়া ইলেকট্রন পড়েই আছে, ওই এক জোড়া ইলেকট্রন তো কোনো কাজেই লাগছে না, তা আমি যদি তোমার সাথে এই যে দেখো শেয়ার করি তাহলে তোমার তো কোনো ক্ষতি হলো না, মাঝখান থেকে আমি বন্ধন তৈরি করতে পারলাম। এই ধরনের বন্ধনকে বলি আমরা সন্নিবেশ বন্ধন বা সমযোজী সন্নিবেশ বন্ধন বলি। এই ধরনের বন্ধনকে কি বলি আমরা? সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি আমরা। সন্নিবেশ বন্ধনও বলি অথবা সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধন গঠনে যদি ইলেকট্রন জোড়া একটা পরমাণু সরবরাহ করে, সমযোজী বন্ধন গঠনে যদি ইলেকট্রন জোড়া একটা পরমাণু সরবরাহ করে কিন্তু উভয় পরমাণু তা যদি সমানভাবে শেয়ার করে, তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনকেই বলি আমরা সন্নিবেশ বন্ধন। অর্থাৎ এই যে দেখো ভাইয়া, এই প্রোটনটা পজিটিভটা যুক্ত হওয়ার কারণে কি হলো, এখন আগে অ্যামোনিয়া তো নিরপেক্ষ ছিল, এবার এই পজিটিভ যুক্ত হওয়ার কারণে এটা অ্যামোনিয়া মূলক তৈরি হয়ে গেল। অর্থাৎ অ্যামোনিয়ামের মধ্যে কিন্তু দুইটা বন্ধন বিদ্যমান, একটা হচ্ছে সমযোজী, কোনটা সমযোজী? তিনটে অ্যামোনিয়ার মধ্যে এই তিনটে হলো সমযোজী। সন্নিবেশ বন্ধনকে কি করা হয় জানো? এই সন্নিবেশ বন্ধনগুলা আমাদের রাজনীতিবিদদের মতো, যে কোনো টাকা পয়সা নিয়ে গেছে গরিব মানুষকে দান করবে, ক্যামেরা না যাওয়া পর্যন্ত তারা দান করবে না, কারণ আমি দান করলাম মানুষ বুঝতেই পারলো না, তাহলে দান করে লাভ কি? ওই সন্নিবেশ বন্ধনও তাই, যে একটা পরমাণু ইলেকট্রন সরবরাহ করবে কিন্তু উভয় পরমাণু তা শেয়ার করবে, তাহলে কে সরবরাহ করলো আর কে ইলেকট্রন দিল না কি করে বুঝবো? তাই সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। অর্থাৎ যে সরবরাহ করলো তার দিক থেকে, যে সরবরাহ না করে শুধু বন্ধন তৈরি করলো তার দিকে তীর চিহ্ন দেওয়া হয়। অর্থাৎ এই তিনটা হলো সমযোজী বন্ধন, এইটা হলো সন্নিবেশ বন্ধন। এটাই হলো ভাই সন্নিবেশ বন্ধন, যে সমযোজী বন্ধন গঠনে ইলেকট্রন জোড়া যদি একটা পরমাণু সরবরাহ করে আর উভয় পরমাণু তা যদি সমানভাবে শেয়ার করে, তাহলে যে বন্ধন সেটাই হলো সন্নিবেশ বন্ধন। বা যেহেতু এই কারণে এক প্রকার ইলেকট্রন শেয়ারই হচ্ছে, তাই এগুলোকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তোমরা আমাকে একটু প্লিজ জানাও কমেন্ট করে যে সন্নিবেশ সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন যেটাই বলো না কেন, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু প্লিজ কমেন্ট করো। জাহিদ হাসান ও জাহিদ ভাই, ফিজিক্সের জাহিদ ভাই আমাদের কলেজের, দারুণ অ্যামাজিং, থ্যাংক ইউ জাহিদ ভাই। ক্লাসগুলো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। জাহিদ ভাই থ্যাংক ইউ। কখন আসবেন ভাই আপনি এদিকে? থ্যাংক ইউ তৌফিক নাবলে ক্লিয়ার ভাইজান। স্বরূপ চৌধুরী আপনার উদাহরণের সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা কি জিজ্ঞেস করছো? তাস্তবা ফারা আমি বলে দিচ্ছি, তো তুমি রুমে গিয়ে পড়লে আর ভালো বুঝতে পারবা। সমযোজী বন্ধন গঠনে ইলেকট্রন জোড়া, কারণ সমযোজী বন্ধন গঠন মানে দুটা করে ইলেকট্রন লাগে, একটা পরমাণু যদি সরবরাহ করে আর উভয় পরমাণু যদি তা সমানভাবে শেয়ার করে, তাহলে যে বন্ধনটা তৈরি হয় তাকেই বলা হয় সন্নিবেশ বন্ধন। একটা পরমাণু যদি সরবরাহ করে আর উভয় পরমাণু যদি তা সমানভাবে শেয়ার করে, তাহলে যে বন্ধনটা সেটাই হচ্ছে ভাইয়া সন্নিবেশ বন্ধন। ভাইয়া চিত্রটা আরেকবার বলেন। এই যে ভাইয়া এখানে কি হয়েছিল, হাইড্রোজেন একটা সরবরাহ করছিল, নাইট্রোজেন একটা সরবরাহ করছিল, হাইড্রোজেন একটা নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা নাইট্রোজেন একটা। আর এখানে কি ছিল, ওই যে নাইট্রোজেনের বহিস্থ স্তরে এক জোড়া ইলেকট্রন ছিলই, যাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বললাম, তার সাথে এসে ইলেকট্রন তার সাথে শেয়ার করলো কে? হাইড্রোজেন প্লাস। তো এর তো কোনো ইলেকট্রনই নাই, কিন্তু ওই যে নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন ছিল তার সাথে এসে শেয়ার করে এদের মতোই বন্ধন তৈরি করে ফেললো। তার মানে কি ইলেকট্রন জোড়া একটা পরমাণু দিল কে? নাইট্রোজেন, আর উভয় পরমাণু তা কি করলো? শেয়ার করলো। এই ধরনের বন্ধনকেই বলি আমরা সন্নিবেশ বন্ধন। জাহিদ ভাই লিখেছেন আপনার ক্লাস শেষ হলে আসবো। ওকে আচ্ছা, প্লিজ একটা ছোট্ট ঘটনা শোনো। স্টুডেন্ট লাইফে
আমার এক ফ্রেন্ড তার এক গার্লফ্রেন্ডকে, নয় মনে আছে চিঠির কথাটা, এক ফ্রেন্ড তার এক গার্লফ্রেন্ডকে একটা চিঠি লিখেছে, বুঝছো, ঠিক কেমিস্ট্রির ভাষায়। এটা চিঠিটা বোঝার জন্য অবশ্যই কেমিস্ট্রি জ্ঞান লাগবে, এবং তার গার্লফ্রেন্ডও কেমিস্ট্রি, তো তাই চিঠি লিখছে এভাবে। সে তার গার্লফ্রেন্ডকে অনু বলে ডাকতো, অনু। আমার ওই ফ্রেন্ডটা তার গার্লফ্রেন্ডকে অনু বলে ডাকতো। তো চিঠিতে লিখেছে, প্রিয় অনু, আমার ভালোবাসাকে তুমি বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদের মতোই মুখ থুবড়ে ফেলে রাখলে। তোমরা হয়তো জানো কি না জানি না, বার্জিলিয়াস একটা প্রাণশক্তির মতবাদ দিয়েছিলেন, সেটা বাতিল মতবাদ। তো তাই উনি লিখেছেন, প্রিয় অনু, আমার ভালোবাসাকে তুমি বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদের মতোই মুখ থুবড়ে ফেলে রাখলে। কেন? সেটা কি রাদারফোর্ডের মডেলের মতো একটু আশার আলো দেখতো না? তুমি হয়তো জানো না, তুমি বিহনে আমার হৃদয়ের জারণ বিজারণ ক্রিয়া প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তোমার বাইকটা দেখে আমি ভাবতাম তুমি গোল্ডের মতো চকচকে, জানতাম না ভিতরটা H2S গ্যাসের মতোই দুর্গন্ধময়। তোমার সঙ্গে যখন আমি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তখন জানতাম না তোমার মুক্তজোর ইলেকট্রন আছে, যা দিয়ে কিনা তুমি আরেকজনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারো। এতে আমি মন খারাপ করছি না। তুমি যদি চাও তো তুমি, আমি এবং সে মিলে শঙ্কর অরবিটাল তৈরি করতেও রাজি। তো যাক, এভাবেই পুরা বিশাল একটা চিঠি সে কেমিস্ট্রি ভাষায় লিখেছিল। তো আমার সবচেয়ে বেশি মজা লাগছিল এই জায়গায়, যে তোমার সঙ্গে যখন আমি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, জানতাম না তোমার মুক্তজোর ইলেকট্রন আছে, যা দিয়ে কিনা তুমি আরেকজনের সঙ্গে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারো। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে ব্যাপার খেয়াল করো, তোমরা বললা যে এক বন্ধুই 10 টাকা ভাড়া দিবে আর আরেক বন্ধু শুধুমাত্র শেয়ার করে যাবে, কোনো টাকা পয়সা না দিয়েই। তো এক বন্ধু শুধুমাত্র টাকা দিবে 10 টাকা ভাড়া, আরেক বন্ধু কোনো টাকা পয়সা না দিয়ে শুধু তার সাথে শেয়ার করে যাবে। এর কি প্রেস্টিজ নাই নাকি? এ কি স্যাঁচরা নাকি? কখন স্যাঁচরা হয়, কখন প্রেস্টিজকে বিসর্জন দিতে হয়? যখন টাকা থাকে না, অর্থাৎ সেই অণু পরমাণু বা আইনগুলোই সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হতে পারবে। হয় টাকা বেশি থাকতে হবে, এর কাছে যদি 10 টাকা ভাই না থাকতো তাহলে এ কি টাকা দিতে পারতো? আর এর যদি অভাব না থাকতো তাহলে এ কি ইলেকট্রন শেয়ার করতো? তাই মাথায় রাখবা, সন্নিবেশ বন্ধন তৈরি করতে গেলে হয় মুক্তজোর ইলেকট্রন থাকতে হবে, অথবা ইলেকট্রন ঘাটতি থাকতে হবে। অর্থাৎ যেসব পরমাণুর মুক্তজোর ইলেকট্রন থাকবে, যেমন অ্যামোনিয়া, এর মুক্তজোর ইলেকট্রন আছে, সুতরাং এ কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে, কারণ যার ইলেকট্রন নাই সে এসে এখানে শেয়ার করবে। পানি, এ কিন্তু ভাই মুক্তজোর ইলেকট্রন আছে, তার মানে পানি কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারবে। একটু আগেই বললাম আমি তোমাদের যে অষ্টক নিয়মটা আয়নিক বন্ধন ব্যাখ্যায় বেশ ফলপ্রসূ হলেও সমযোজী বন্ধন ব্যাখ্যায় কিন্তু তেমন গ্রহণযোগ্য না। তো যেসব কেন্দ্রীয় মৌলে 8টার বেশি ইলেকট্রন থাকে তাকে আমরা বলি অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ, শোনো এগুলা কিন্তু রাসায়নিক বন্ধনের জিনিস ভাই, বুঝছো? ওখানে তোমরা আরো মজা পাবা। আর যদি 8টার কম ইলেকট্রন থাকে, অষ্টক সংকোচন। সাধারণত মনে রাখবা, 8টার বেশি ইলেকট্রন থাকলে সেটাকে আমরা অষ্টক সম্প্রসারণ বলি, আর 8টার কম যদি ইলেকট্রন থাকে সেটাকে আমরা অষ্টক সংকোচন বলি। ওকে, তাহলে সাধারণত মনে রেখো যে কেন্দ্রীয় মৌল সাধারণত 2A ও 3A গ্রুপের হলে অষ্টক সংকোচন হয়। কেন্দ্রীয় মৌল সাধারণত 2A ও 3A গ্রুপের হলে অষ্টক সংকোচন হয়। 5A, 6A এবং 7A গ্রুপের হলে অষ্টক
অষ্টক সম্প্রসারণ হয়। কেন্দ্রীয় মৌল সাধারণত 2A এবং 3A গ্রুপের অষ্টক সংকোচনে সাধারণত, হয়তো অনেকে বলবে 4A লিখলেন না, যে 4A গ্রুপগুলো সাধারণত অষ্টক পূর্ণ থাকে। এই যে যেমন দেখো CCl4 এর অষ্টক পূর্ণ, CCl4 অষ্টক পূর্ণ। কার্বনের বহিস্থ স্তরে 4টা ইলেকট্রন ছিল, সেই 4টার সাথে 4টা ক্লোরিন শেয়ার করে 8টা ইলেকট্রন হয়ে গেছে পূর্ণ। বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের সাথে 3টা বন্ধন আছে এখানে সমযোজী, তাই অ্যালুমিনিয়ামের বহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে, তার মানে অষ্টক সংকোচন। BF3 অষ্টক সংকোচন। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের বহিস্থ স্তরে 2টা, আর 2টার সাথে শেয়ার করছে কয়টা হলো 4টা, তার মানে অষ্টক সংকোচন। সাধারণত ভাই কেন্দ্রীয় মৌলটা 2A এবং 3A গ্রুপের হলে অষ্টক সংকোচন, 5A 6A এবং 7A গ্রুপের হলে অষ্টক সম্প্রসারণ হয়। হ্যাঁ, রোকেয়া বুশা খুব সুন্দর বলেছো ভাই, এই কথাটা এখন আমি আবার বলবো যে কারা তাহলে শনিবের বন্ধন তৈরি করতে পারবে? পানি পারবে, সরি অ্যামোনিয়া পারবে, কারণ এর শনিবের মুক্তজোড় ইলেকট্রন আছে। পানি পারবে, কারণ এর মুক্তজোড় ইলেকট্রন আছে। BF3 পারবে, কারণ এর ফাঁকা অরবিটাল আছে। কারণ বোরনের বহিস্থ স্তরে তো 6টা ইলেকট্রন, তার মানে তো সে আরো 2টা ইলেকট্রন কি করতে পারবে? নয়ন নিতে পারবে। তার মানে বোরন ট্রাইফ্লোরাইড কিন্তু শনিবের বন্ধন গঠন করতে পারবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড শনিবের বন্ধন গঠন করতে পারবে। বেরিলিয়াম ক্লোরাইড শনিবের বন্ধন গঠন করতে পারবে। অর্থাৎ মাথায় রাখবা, যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে এবং যাদের অষ্টক সংকোচন হবে বা অরবিটাল ফাঁকা থাকবে, তারা শনিবের বন্ধন গঠন করতে পারবে। তোমরা আমাকে প্লিজ একটু বলো এই কথাটা বুঝতে পেরেছো কিনা ভাইয়া, যে যাদের যেসব সমযোজী যৌগের মুক্তজোড় ইলেকট্রন আছে অথবা তারা পারবে, কারণ যাদের ফাঁকা অরবিটাল আছে তারা এর সাথে শেয়ার করে শনিবের বন্ধন তৈরি করতে পারবে, অথবা যাদের অষ্টক সংকোচন হয় তারাও কারণ তারা এদের সঙ্গে গিয়ে এই যে যেমন দেখো, এই যে দেখো ভাই, এই যে দেখো অ্যামোনিয়া এর মুক্তজোড় ইলেকট্রন আছে, আর বোরন ট্রাইফ্লোরাইড এর অরবিটাল ফাঁকা আছে, কারণ এখানে বোরনের সাথে 3টা ফ্লোরিন যুক্ত আছে, মানে 6টা ইলেকট্রন আছে, তার মানে আরো 2টা ইলেকট্রন নেওয়ার তার ক্ষমতা আছে। ফলে অ্যামোনিয়াটা বোরন ট্রাইফ্লোরাইডের সাথে এই যে শনিবের বন্ধন তৈরি করে ফেলতে পারবে। অর্থাৎ এও শনিবের বন্ধন তৈরি করছে, এও করছে না, দেখো দুজনের মধ্যেই তো হচ্ছে। অর্থাৎ যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে তারা শনিবের বন্ধন তৈরি করতে পারবে, আর যাদের আবার অরবিটাল ফাঁকা থাকবে তারা শনিবের বন্ধন তৈরি করতে পারবে। যাদের ফাঁকাও নাই, মুক্তজোড় ইলেকট্রনও নাই, তারা শনিবের বন্ধন তৈরি করতে পারবে না। থ্যাংক ইউ, সবাই লিখেছ জি ভাইয়া বুঝেছি। এবার আমি একটা MCQ তোমাদের দিব, আমি বলবো না কত নাম্বার পেজে, তাহলে তোমরা আগেই অ্যান্সারটা দেখে ফেলো, পরে বলবো। হ্যাঁ পেয়েছি, এটা চট্টগ্রাম বোর্ড 2015-তে দিয়েছে, চট্টগ্রাম বোর্ড 2015-তে দিয়েছে। নিচের কোনটি শনিবের বন্ধন গঠন করে না? এ নাম্বার অপশন দিয়েছে পানি, বি নাম্বার অপশন দিয়েছে অ্যামোনিয়া। তবে আমি তো বলেছি রাসায়নিক বন্ধন অংশ যখন তোমরা পড়বা, কার কয়টা মুক্তজোড় ইলেকট্রন, কার অষ্টক সংকোচন, এগুলো একদম অ্যালকোহলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমরা তবে আজকে রাসায়নিক বন্ধন ওভাবে পড়ছি না, শুধু তোমাদের লাগবে একটু জন্যই আমি এইটুকু শিখাই দিচ্ছি তোমাদের। CCl4 বলো তো নিচের কোনটির শনিবের বন্ধন গঠন করে না? নিচের কোনটি শনিবের বন্ধন গঠন করে না? তোমার এগুলো পরে আলোচনা হবে ভাই, কেন্দ্র মৌল কি করেছেন সব পরে আলোচনা। ডি নাম্বার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উত্তর ঠিক দিয়েছো তোমরা। পানির মুক্তজোড় ইলেকট্রন অবশ্যই গঠন করবে, অ্যামোনিয়ার মুক্তজোড় অবশ্যই গঠন করবে। বোরনের সাথে কয়টা আছে? 6টা, কারণ বোরনের বহিস্থ স্তরে 3টে ইলেকট্রন, 3টা শেয়ার করছে কয়টা? 6টা, আর এর আছে 8টা। এর মুক্তজোড় ইলেকট্রনও নাই, আবার অষ্টক সংকোচনও হয়নি, সুতরাং CCl4 সে শনিবের বন্ধন তৈরি করবে না। এইটা তোমাদের আছে বইয়ের পেজ নাম্বার 348, কোশ্চিন নাম্বার হচ্ছে 111।
বইয়ের পেজ নাম্বার 300, পেজ নাম্বার হচ্ছে 348, কোশ্চিন নাম্বার হচ্ছে 11। এখন শোনো ভাই, আমি আজকে তোমাদের শনিবের বন্ধন সমযোজী বন্ধন খুব হালকাভাবে আলোচনা করলাম, যেন আমরা ওই অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য সেখানে যেন এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন রাসায়নিক বন্ধন অংশ পড়বা এগুলো আরো মজা পাবা, তোমরা খুব ভাল লাগবে দেখবা। আমার অনেক স্টুডেন্ট আমাকে বিগত বছরগুলোতে কমেন্ট করেছে যে ফার্স্ট পেপারের সবচেয়ে মজা লেগেছে ভাই আমাদের এই অধ্যায়টা পড়তে। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা এই হালকা ধারণাগুলো নিলাম, সামনে ক্লাসে আমরা এই অবস্থান্তর মৌলের যে 5টা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।